হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইনভেস্টমেন্টের দুনিয়াটাকে ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট, আর একটাকে আমরা বলি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। অল্টারনেটিভ বা অল্ট ইনভেস্টমেন্ট বলার কারণ হলো এটা ট্র্যাডিশনাল না, অল্টারনেটিভ কথাটা থেকে অল্ট ইনভেস্টমেন্ট, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের মধ্যে কি কি আছে আমরা জানি। আমি যদি ব্যাংকে টাকা রাখি, আমি যদি ফিক্সড ডিপোজিট করি, আমি যদি সঞ্চয়পত্র করি, আমি যদি জমি কিনি, আমি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করি, বা আমি যদি অ্যাপার্টমেন্ট বা বাড়ি কিনি, এগুলোকে আমরা সাধারণত বলি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের মধ্যে কি আছে? যা কিছু ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের মধ্যে নাই এবং ইনভেস্টমেন্ট, এগুলো সবকিছুই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, যার মধ্যে ক্রিপ্টো কেনা থেকে শুরু করে, এনএফটি কেনা থেকে শুরু করে, আর্ট কেনা থেকে শুরু করে, পুরানো স্ট্যাম্প কেনা থেকে, পুরানো টাকা কেনা থেকে, অনেকে পুরানো গাড়ি কিনে। অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের কোনো শেষ নাই। বিভিন্ন ধরনের যাই ভ্যালু আছে এবং যার দামে আপনি মনে করছেন অ্যাপ্রিসিয়েট হবে বা লং টার্মে বাড়বে, সেগুলো সবই মোটামুটি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের পার্ট হতে পারে। এবং সবচেয়ে বড় অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট যেটা, যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয় অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের দুনিয়ায়, সেটা হলো ন্যাচারাল আর্থ ম্যাটেরিয়াল ইনভেস্ট করা। সোনা, তামা, রূপা, সিলভার এবং তেল, এগুলাই কিন্তু অনেক ইনভেস্ট করা হয়। এবং আপনার আমার মতো সাধারণ মানুষও চাইলে সোনা, রূপা, সিলভার, তেল এইসব জিনিসপত্রে ইনভেস্ট করতে পারে এবং অনেকে করেও। এবং কথা হলো, সোনা ইনভেস্ট করা বা স্বর্ণে ইনভেস্ট করা কি আসলে লাভজনক নাকি? যদি আপনি ইনভেস্ট করেন বাংলাদেশে বসে, তাহলে আপনার কিরকম লাভ হতে পারে? 15 বছর আগে যারা স্বর্ণে ইনভেস্ট করেছিল 1 লাখ টাকা, তাদের আসলে কিরকম লাভ হয়েছে? এবং আজকে যদি আমার কাছে 1 লাখ টাকা থাকে এবং আমি যদি এটা গোল্ডে ইনভেস্ট করি ভার্সেস এটা যদি আমি সঞ্চয়পত্রে রাখি ভার্সেস এটা যদি আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, কোনটায় আসলে আমার আগামী 10 বছর পরে কিরকম রিটার্ন আসতে পারে বা আগামী 15 বছর পরে কিরকম রিটার্ন আসতে পারে, সবকিছু নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। আপনারা সবাই মোটামুটি জানেন ট্যাপট্যাপসেন্ড কারা। এটা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটাই এদের অপশন অ্যাভেলেবল আছে, আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে সাধারণত লিঙ্ক দেওয়া থাকে। এছাড়া আপনারা অবশ্যই গুগল করলেই পাবেন ট্যাপট্যাপসেন্ড। ওরা আমার আগেরও অনেকগুলো ভিডিও স্পন্সর করেছে। আপনারা যারা ট্যাপট্যাপসেন্ড ব্যবহার করেন নাই এবং আপনারা এরকম একটা সিচুয়েশনে আছেন জীবনের যেখানে আপনাদের এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানো লাগে, তারা ট্যাপট্যাপসেন্ড ব্যবহার করতে পারেন। এবং 5টা কারণ আছে, যে 5টা কারণে ট্যাপট্যাপসেন্ড বেশ ইন্টারেস্টিং। প্রথম কারণ হইলো অবশ্যই ফ্রি টু ইউজ। আপনি টাকা পাঠাবেন যাকে, আপনার জন্য ফ্রি, যিনি টাকা রিসিভ করবে তার জন্য ফ্রি। দুইটাই বেশ ইন্টারেস্টিং ব্যাপার। সেকেন্ড বেনিফিট যেটা, সেটা হলো টাকা ইনস্ট্যান্টলি যায়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না, অনেকদিন অপেক্ষা করতে হয় না। আপনি টাকা পাঠাবেন এবং যে রিসিভার সে মোটামুটি সাথে সাথেই টাকা পেয়ে যাবে। থার্ড বেনিফিট যেটা, সেটা হলো টাকা আপনি তার ব্যাংকেও পাঠাতে পারেন, টাকা আপনি তার বিকাশ অ্যাকাউন্টেও পাঠাতে পারেন। সো খুব কনভিনিয়েন্ট, তার কোথাও যাইতে হচ্ছে না টাকাটা কালেক্ট করতে। আপনি পাঠাচ্ছেন এবং মোটামুটি সাথে সাথেই সে তার ব্যাংকে বা তার বিকাশে আপনি যেভাবে সিলেক্ট করে দিয়েছেন সেভাবে সে টাকাটা পেয়ে যাচ্ছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। ফোর্থ বেনিফিট যেটা, সেটা হলো কনভার্সন রেট বেশ ভালো। আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠান, সবসময় কিন্তু একটা কনভার্সন রেটের ব্যাপার চলে আসে। আমি যখন $1 পাঠাচ্ছি, যাকে আমি পাঠাচ্ছি সে কি আসলে 90 টাকা পাচ্ছে, নাকি সে 95 টাকা পাচ্ছে, নাকি সে 102 টাকা পাচ্ছে, ওই ব্যাপারটা কিন্তু চলে আসে। এবং ট্যাপট্যাপসেন্ডের কনভার্সন রেট সবসময় বেশ ভালো। ফিফথ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেনিফিট, সেটা হলো আপনি যদি প্রথমবার ট্যাপট্যাপসেন্ড ব্যবহার করেন এবং আপনি যদি ডেসক্রিপশনের লিঙ্কটা ইউজ করেন প্লাস কেএফ কুপনটা ব্যবহার করেন, তাহলে আপনি 10 ক্রেডিট এক্সট্রা পাবেন। 10 ক্রেডিট এক্সট্রা পাওয়ার মানে কি? 10 ক্রেডিট এক্সট্রা পাওয়ার মানে হলো আপনি যদি $100 পাঠান, তাহলে যিনি রিসিভ করতেছে সে $110 পাবে। আপনি যদি 100 ইউরো পাঠান, তাহলে সে 110 ইউরো পাবে। আপনি যদি 100 পাউন্ড পাঠান, ইউ গেট দ্য আইডিয়া, রাইট? এই জন্য আপনাকে কেএফ কুপনটা ব্যবহার করতে হবে। সব বিস্তারিত হাবিজাবি সব জিনিসপত্র ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। চলেন গোল্ড নিয়ে আলাপে ফেরত যাওয়া যায়। আপনারা যে চার্টটা দেখছেন, এই চার্টটায় আমরা গত 100 বছরে, ইনফ্যাক্ট গত 100 বছরেরও বেশি সময়ে স্টক মার্কেট এবং গোল্ড দুইটার কোনটা কিরকম পারফর্ম করেছে এটা দেখতে পাচ্ছি। এখন এখানে বাংলাদেশ স্টক মার্কেট দেখছি না আমরা, ওইটা আমরা একটু পরে দেখবো। বাট ফার্স্টে আমরা ইন্টারন্যাশনাল স্টক মার্কেট দেখবো। নীল যে লাইনটা আপনি দেখছেন এটা হলো স্টক মার্কেটের লাইন এবং কমলা যে লাইনটা আপনি দেখছেন এটা হলো গোল্ডের লাইন। আমরা যদি হিস্টোরিক্যালি দেখার চেষ্টা করি, এবং এই যে শেডি দাগগুলো দেখছেন একটু অ্যাশ হয়ে গিয়েছে, এগুলো হলো রিসেশন। আমি যদি এটাই চাপ দিই তাহলে রিসেশন গুলো চলে যাবে। বাট আমার মতো রিসেশন গুলো থাকলে আপনি একটু ভালো আইডিয়া পাবেন। আপনি যদি দেখেন প্রায় বেশ অনেক দিন ধরে, আমরা যদি 1950 সাল পর্যন্ত দেখি, প্রায় সময় পর্যন্তই গোল্ড এবং স্টক মার্কেট আইডেন্টিক্যাল পারফরমেন্স দিয়েছে। গোল্ডের থেকে রিটার্ন যেরকম এসেছে, স্টক মার্কেট থেকে রিটার্নও মোটামুটি একই রকম এসেছে। বাট আমরা দেখতে পাচ্ছি 1981 সালের পরে যে আস্তে আস্তে গোল্ডের রিটার্ন স্টেবলই থেকে গিয়েছে, বাট স্টক মার্কেটের থেকে রিটার্ন বাড়া শুরু হয়েছে। তার কারণ এই সময় আমরা রেভলিউশন গুলো দেখেছি, যে দুইটা বড় বড় রেভলিউশন হয়েছে। সবকটা রেভলিউশন, ইকোনমিক রেভলিউশন যেগুলো ইন্ডাস্ট্রিয়াল হাবিজাবি, ওগুলো আমরা এই সময়গুলোয় দেখেছি। এবং এর পরবর্তী সময়ে আমরা ব্যাপক বুম দেখেছি ব্যবসার প্রসারে পুরা দুনিয়ায়। দুনিয়া আরো গ্লোবালাইজড হয়েছে, দুনিয়ার এক দেশ আরেক দেশ থেকে কেনা বেচা আরো বাড়িয়েছে, যুদ্ধগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা রিজিওনাল ওয়ার দেখেছি, বাট 1945-এর পরে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়ার দেখি নাই। সো সবকিছু স্টেবল, এবং যখন সবকিছু স্টেবল হয়েছে, সবকিছু স্টেবল হওয়ার পর দেখা গিয়েছে যে গোল্ড সেরকম ভাবে ভালো পারফর্ম করতে পারে নাই কম্পেয়ার টু স্টক মার্কেট। এবং ডিফারেন্সটা এত বড়, আপনি যদি দেখেন এই জায়গায় যদি আমরা একটু দেখি, 2007 সালে আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেটে এভারেজ রিটার্ন এসেছে 23,615%, যদি আপনি একদম ফার্স্ট ডে থেকে কম্পেয়ার করেন, ভার্সেস গোল্ডে আমাদের রিটার্ন 4,900 সামথিং। সো আপনারা বুঝতে পারছেন যে ডিফারেন্সটা বেশ বড়। এরপরেই একটা বড় রিসেশন হয়েছে, যে রিসেশনে 2008-9 রিসেশন আমরা জানি আমেরিকায় বিশাল বড় এফেক্ট ফেলেছিল, এবং আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেটে বিশাল একটা ডিপ হয়েছে। এই ডিপটা কিন্তু
দেখে বোঝা যায় না যে এটা কত ক্ষতিকর। আমরা প্রায় 5-6 বছর আগের অবস্থায় চলে গিয়েছি আবার আমাদের আমেরিকান স্টক মার্কেটে, এবং ওই সময় কিন্তু গোল্ডে ডিপ হয় নাই। গোল্ড কিন্তু খুব সুন্দর করে আপওয়ার্ড কার্ভে গিয়েছে, কারণ যেই সময় রিসেশন হয়, যেই সময় ইকোনমির অবস্থা খারাপ হয়, প্রত্যেকটা সময় আমরা গোল্ডকে ভালো পারফর্ম করতে দেখেছি। বাট তারপরে আমরা দেখছি আবার স্টক মার্কেট উঠছে এবং তারপরে যখন কোভিড হিট করলো তখন স্টক মার্কেট আবার ডিপ করলো, এবং ওই সময় আসলে গোল্ডও ডিপ করেছে। গোল্ড গ্রো করছিল, বাট যখন কোভিড আসলো তখন গোল্ড ডিপ করেছে বলাটা একটু বেশি হয়ে যাবে। গোল্ড নেমে যায়নি, বাট স্টেবল হয়ে গিয়েছে, গ্রোথ কার্ভটা নর্মাল হয়ে গিয়েছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে আমেরিকান মার্কেটের কথা বা ইন্টারন্যাশনাল স্টক মার্কেট যদি আমরা চিন্তা করি, গোল্ড কখনোই ইন্টারন্যাশনাল স্টক মার্কেট থেকে ভালো পারফর্ম করে নাই। আচ্ছা, আমরা একটু বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা চিন্তা করি। আমি এখন এই ওয়েবসাইটে আছি investing.com, এবং এইখানে আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড SQPH, বাংলাদেশের একটা বেশ জনপ্রিয় কোম্পানি স্টক মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির একটা কোম্পানি। এই কোম্পানির হিস্টোরিক্যাল প্রাইস দেখছি। তো আমরা যদি একদম নামতে থাকি, আমরা দেখতে পাচ্ছি 2007 সালে একটা স্টকের দাম ছিল 52 টাকা 65 পয়সা। সো স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটা স্টকের দাম 2007 সালে ছিল 52 টাকা 65 পয়সা। ওই একই সময়ে 2007 সালে এক ভরি সোনার দাম ছিল 18,890 টাকা বা 18,900 টাকা বা 19,000 টাকা আপনি ধরতে পারেন হিসাবের সুবিধার জন্য। আপনারা যারা জানেন না এক ভরি মানে কতটুকু, এক ভরি মানে 11.5 গ্রামের মতো। তো এখন আপনি চিন্তা করেন 2007 সালে মনে করেন আপনার হাতে 1 লাখ টাকা আছে এবং আপনার সামনে দুইটা অপশন আছে। আপনি স্কয়ার ফার্মাসিউটিক্যালের শেয়ার কিনতে পারেন 1 লাখ টাকা দিয়ে, অথবা আপনি 1 লাখ টাকার স্বর্ণ বা গোল্ড কিনতে পারেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালের বর্তমান দাম অনুযায়ী আপনি যদি 2007 সালে 1 লাখ টাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালের স্টক কিনতেন, তাহলে আপনার স্টকের দাম আজকে যে হতো 4,07,000 টাকার মতো। এবং আপনি যদি তা না করে ওই 1 লাখ টাকার গোল্ড কিনতেন 2007 সালে, তাহলে আপনার ওই গোল্ডের দাম আজকে হতো 4,40,000 টাকার মতো। তো আমরা বুঝতে পারতেছি যে স্টক মার্কেট থেকে গোল্ড মার্কেট আসলে একটু ভালো পারফর্ম করেছে বাংলাদেশে কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালি কিন্তু আমরা বিশাল পার্থক্য দেখেছি, বাট বাংলাদেশে আমরা দেখছি স্টক মার্কেট যেরকম পারফর্ম করেছে 4,07,000 ভার্সেস গোল্ড পারফর্ম করেছে 4,40,000। সো গোল্ড ভালো পারফর্ম করেছে, খুব বড় মার্জিনে না, বাট বেশ ভালোই পারফর্ম করেছে। এবং স্কয়ার অ্যাকচুয়ালি একটা বেশ রেপুটেড কোম্পানি, ওরা বেশ ভালো কোম্পানি, ওরা বেশ প্রফিটেবল কোম্পানি, এবং ওদেরকে সবাই বেশ স্টক মার্কেটে পছন্দ করে। অন্যান্য অনেক স্টক নিলে অবশ্যই এই দাম আপ ডাউন হইতো, সেটা খুব যে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস হইলো তা না। বাট আপনারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশের মার্কেটে আসলে স্টক মার্কেট এবং গোল্ড দুইটা প্রায় প্যারালাল সমান পারফরমেন্সই দেখিয়েছে এখন পর্যন্ত। এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখা জরুরি, স্টক থেকে কিন্তু দুইভাবে আয় হয়। স্টকের যখন দাম বাড়ে ওইটার থেকে একটা আয় হয়। সো আমি স্টক কিনেছিলাম 52 টাকা দিয়ে, এখন স্টকটার দাম হয়ে গেছে 100 টাকা, ওখানে আমার 48 টাকা লাভ হইলো, ওটা একটা লাভ। আরেকটা লাভ হলো আমি যখন কোনো স্টক কিনি আমি তো ওই কোম্পানির মালিক হইলাম। আমি যখন ওই কোম্পানির মালিক হইলাম তখন অনেক কোম্পানি আমাকে ডিভিডেন্ড দেয়। সো তাদের প্রফিটের একটা অংশ সব মালিকের সাথে শেয়ার করে, যেটাকে আমরা বলি ডিভিডেন্ড। ওই ডিভিডেন্ড থেকেও কিন্তু আয় হয়, যে আয়টা আমরা এই 4,07,000 টাকার হিসাবের মধ্যে কিন্তু ইনক্লুড করি নাই। সো অ্যাকচুয়াল হিসাবে আয়টা আসলে আরেকটু বেশি হবে 4,07,000 থেকেও। এটা তো গেল স্টকের পজিটিভ একটা ব্যাপার। গোল্ডের নেগেটিভ একটা ব্যাপারও কিন্তু আছে, সেটা হলো আমরা যখন বাংলাদেশের মার্কেটে গোল্ড কিনি, গোল্ড কিন্তু আমরা র গোল্ড কিনতে পারি না চাইলে। আপনি চাইলে হঠাৎ করে যে কোনো জায়গায় বলতে পারেন না যে আমাকে একটা গোল্ডের ইট দেন বা আমাকে একটা গোল্ডের বার দেন, যেটা ইন্টারন্যাশনালি বেশ পপুলার, বা আমাকে গোল্ডের কয়েন দেন বা আমাকে 10 গ্রাম গোল্ড দেন। এভাবে কিন্তু আপনি কিনতে পারেন না। বেশিরভাগ মানুষ যেটা করে তারা গয়না কিনে, এবং 22, 24 বা 18 ক্যারেটের গয়না যখন কেনা হয়, ওই গয়নার মধ্যে নিখাদ স্বর্ণ থাকে না, ওটার মধ্যে আরো বিভিন্ন আর্দি মেটাল ইনস্টল করা থাকে। ইনস্টল করা প্রবাবলি ঠিক ওয়ার্ড না, আরো অন্যান্য অনেক জিনিসপত্র থাকে, যে কারণে আপনি যখন ওই গোল্ডটা বেচতে যাবেন, আপনি যেই দামে কিনেছেন, আপনি যদি 1 ভরির গয়না কিনেন, আপনি যখন বেচতে যাবেন আপনি 1 ভরির দাম হয়তো পাবেন না, আপনি তার থেকে আর একটু কম দাম পাবেন, কারণ ওই 11.5 গ্রামই আসলে পিওর সোনা না ওখানে, এবং ক্যারোটের ঝামেলাটাও অনেক সময় থেকে যায়, যেটা একটা বড় অসুবিধা গোল্ডের ক্ষেত্রে। গোল্ডের সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার যেটা, সেটা হলো গোল্ডকে বলা হয় গডস মানি। গোল্ড, সিলভার এগুলো সবকটাকে আসলে বলা হয় গডস মানি, কারণ এগুলো ফাইনাইট, এগুলার পরিমাণ পৃথিবীতে সীমিত, এগুলা মানে আপনি যত চান প্রডিউস করতে পারবেন না। আমি চাইলেই টাকা ছাপাইতে পারি, কোম্পানি চাইলেই স্টক বাড়াইতে পারে, আরো অনেক নতুন নতুন কোম্পানি হবে, বাট গোল্ডই একসময় গোল্ড শেষ হয়ে যাবে, আনলেস নতুন নতুন খনি পাওয়া না যায় বা আমরা আর্টিফিশিয়ালি গোল্ড প্রডিউস করা শিখতে না পারি, যেটা ডায়মন্ডের সাথে হয়ে গিয়েছে। ডায়মন্ড কিন্তু এখন দেদারসে আলটিমেটলি প্রডিউস করা হচ্ছে, এবং ডায়মন্ডের দাম এত হওয়া উচিত না। ডায়মন্ড ল্যাবে প্রডিউস করা হয়, মাটি থেকে উঠে আনা হয় না এখন আর, সেই কারণে ডায়মন্ডের দাম এত হওয়া উচিত না। বাট তারপরে ডায়মন্ডের দাম এত হয়, গোল্ড এখন ওই পর্যায়ে যায় নাই, গোল্ড এখনো মাটি থেকে উঠানো হয়, এবং গোল্ড আমরা জানি ফাইনাইট, যে কারণে গোল্ডের ওই একটা ভ্যালু আছে যেটা আপনি কখনোই টাকা, স্টক, হাবিজাবি দিয়ে রিপ্লেস করতে পারবেন না। ও আরেকটা নেগেটিভ ব্যাপার আছে গোল্ডের, যেটা আমার আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো পজিটিভ নেগেটিভ দুইটাই আসলে আমি আপনাদের বলতে চাচ্ছি, যাতে করে আমরা খুব সুন্দর একটা কনক্লুশনের দিকে আগাইতে পারি যে গোল্ড আসলে কেনা উচিত নাকি উচিত না। নেগেটিভ ব্যাপারটা হলো বাংলাদেশে কিন্তু গোল্ডের মার্কেটে গোল্ডের দাম কত হবে এইটা মার্কেট ঠিক করে না। মার্কেট ঠিক করা মানে কি, সাপ্লাই আর ডিমান্ডের উপর ভিত্তি করে কোনো কিছুর সাপ্লাই যদি কম হয় বা কোনো কিছুর অ্যাভেলেবিলিটি যদি কম হয় এবং অনেক মানুষ যদি সেটা চায়, তাহলে প্রত্যেক ইউনিটের দাম বেড়ে যায়। আমরা সবাই জানি সাপ্লাই ডিমান্ড কার্ভ কিভাবে কাজ করে, ইকোনমিক্সের খুব বেসিক একটা ব্যাপার। গোল্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা হয় না। বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে, আমি এখানে নাম লিখে রেখেছি, নাম হলো বাজুস, এবং এই বাজুস কিছুদিন পর ঠিক করে যে প্রত্যেক ভরির দাম কত হবে, এবং
আর্টিফিশিয়ালি এই রেটটা ঠিক করে দেওয়া হয় এবং তারপরে বাংলাদেশে যত মানুষ যত দোকান আছে যারা স্বর্ণ বিক্রি করে সবাই ওই দামটা ফলো করে। সেম জিনিস কিন্তু টাকা এবং ডলারের সাথেও হয়। বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেয় $1 সমান কত টাকা হবে এবং মেজরিটি অফ দ্য মার্কেট ওই দাম অনুযায়ী কিন্তু ডলার বিক্রি করে বা ডলার কিনে। সেম জিনিস গোল্ডের সাথে আমরা হতে দেখি, যেটা আমার মতে পার্সোনালি খুব একটা ভালো জিনিস না, বাট বাংলাদেশে এটা হয়। সব কিছু যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আমরা আসলে কোনো ক্লিয়ার আইডিয়া পাই না যে স্টক মার্কেটে ইনভেস্ট করা ভালো বাংলাদেশে নাকি গোল্ডে ইনভেস্ট করা ভালো। ইন্টারন্যাশনালি যখন আমি দেখি আমি ক্লিয়ারলি দেখতে পারি যে স্টক মার্কেটে ইনভেস্ট করা ভালো আইডিয়া, বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু হেজি হয়ে যায়, যেই কারণে আমাদের আরো কিছু ব্যাপার দেখা উচিত। মনে করেন আপনার কাছে সেই 1 লাখ টাকাই আছে, আমরা 1 লাখ টাকার হিসাবে আবার ফেরত যাই। সময়টা মনে করি আমরা 2007 সাল, আমি কোনো একটা ব্যাংকে 5% ইন্টারেস্টে ফিক্সড ডিপোজিট করে রাখতে চাই আমার টাকাটা। ওই 1 লাখ টাকা 5% ফিক্সড ডিপোজিটে কত পার্সেন্ট আসলে বাড়বে এবং টোটাল টাকা আসলে আমার কত হবে 2022 সালে এসে? 2022 সালে এসে ওই 1 লাখ টাকা হতো 2,07,000 টাকার মতো 5% ইন্টারেস্টে। সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ক্ষেত্রে যেটা 4 লাখ সামথিং ছিল ওইটা এখন হয়ে গেছে 2,07,000। সো ব্যাংকের ফিক্সড ডিপোজিট 5% ইন্টারেস্টে আসলে গোল্ডের থেকে খারাপ পারফর্ম করেছে আমাদের মার্কেটে। এখন আমাদের তো 2007 সালে সঞ্চয়পত্র ছিল না বাংলাদেশে, বাট এখন আছে। সো মনে করেন আপনার হাতে এই মুহূর্তে 1 লাখ টাকা আছে এবং আপনি পাস্ট হিস্ট্রির উপর, গত 15 বছরের হিস্ট্রির উপর বা গত 20 বছরের হিস্ট্রির উপর হিস্ট্রি অ্যানালাইসিস করে ডিসাইড করতে চান যে এখন আমার কাছে যে 1 লাখ টাকা আছে এই 1 লাখ টাকা আসলে আমি কোথায় রাখবো। আমার অপশন কি? 1 লাখ টাকা দিয়ে তো আর আমি জমি কিনতে পারবো না বা বাড়ি কিনতে পারবো না। সো আমার অপশন হলো স্টক মার্কেট, আমার অপশন হলো গোল্ড কেনা, আমার অপশন হলো ফিক্সড ডিপোজিট করা, অথবা আমার অপশন হলো সঞ্চয়পত্র টাইপ আরেকটু সেফার কোনো কিছু, আরেকটু হায়ার রিটার্ন কোনো কিছুতে যাওয়া। সঞ্চয়পত্রে যদি আমি যাই তাহলে আমার ইন্টারেস্ট হবে 10%-এর মতো, 9-10 এরকম পার্সেন্ট ইন্টারেস্ট দেয় সঞ্চয়পত্রে, এবং সেই ক্ষেত্রে 15 বছর পরে বা ওই সেম 2007 সালের ইকুইভ্যালেন্ট হিসাবটা যদি আমরা করি আমার টাকাটা বেড়ে 4,40,000 সামথিং হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ডের থেকে একটু ভালো পারফর্ম করেছে হয়তো সঞ্চয়পত্র, বাট খুব যে আহামরি ভালো পারফর্ম করেছে তা কিন্তু আসলে না। মোটামুটি লেভেলে দুইটাই ওই যে 4,20,000, 4,30,000, 40 ওই রেঞ্জের মধ্যে থেকে গিয়েছে। আমি জানি ভিডিওটা খুব নার্ডি টাইপ হয়ে যাচ্ছে, যেটা আমার উদ্দেশ্য না। আমি অনেক নাম্বারস নিয়ে কথা বলতেছি, বাট আমি আসলে আপনাদের বোঝাতে যাচ্ছি যে গোল্ডে ইনভেস্ট করাটা কতটুকু লজিক্যাল কম্পেয়ার টু অন্যান্য ইনভেস্টমেন্টের অপশন। এবং এইখানে একটা ব্যাপার নিয়ে কথা না বললেই না, সেটা হলো ইনফ্লেশন। আপনার 1 লাখ টাকা যদি 15 বছর পরে 2 লাখ টাকা হয় আসলে আপনার লাভ হয় নাই। তার কারণ 15 বছর আগে আপনি 1 লাখ টাকায় যা কিনতে পারতেন 15 বছর পরে আপনি 2 লাখ টাকায় তা কিনতে পারবেন না। এটা আমরা সবাই জানি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লেশন 9% হাবিজাবি থেকে শুরু করে পুরো জিনিস আপনি অলরেডি জানেন। ডিমের দাম আপনিও দেখেন, আমিও দেখি। তো আমরা সবাই জানি ইনফ্লেশন কি জিনিস, যদিও আমরা কাগজে কলমে বুঝি না ইনফ্লেশন কি জিনিস, বা টাকার অঙ্ক আমরা যখন বাড়তে দেখি আমাদের মনে হয় আমাদের আসলে টাকা বাড়তেছে, বাট রিয়েল লাইফের হিসেবে আসলে আমাদের টাকা বাড়তেছে না। সো আমার মতে যেখানেই আপনি টাকা ইনভেস্ট করতেছেন, এটা একদম গোল্ডেন রুল অফ থাম্ব, যেখানেই আপনি টাকা ইনভেস্ট করতেছেন আপনার টাকার রিটার্ন যদি 7 বা 8%-এর কম হয় প্রত্যেক বছরে, আপনার টাকা আসলে কমতেছে। সো আপনি যদি কোনো ব্যাংকে টাকা রাখেন এবং ওই ব্যাংক যদি আপনাকে 6% ইন্টারেস্ট দেয়, বা আপনি যদি গোল্ডে টাকা ইনভেস্ট করেন এবং গোল্ড যদি আপনাকে প্রত্যেক বছর 6% অ্যাপ্রিশিয়েট করে ভ্যালু, তাহলে আসলে আপনার টাকা কমতেছে। হ্যাঁ, আপনার 1 লাখ টাকা থেকে 1,06,000 টাকা হবে, পরের বছর আপনার মনে হবে যে 6,000 টাকা আমি এক্সট্রা পাইছি, বাট ইনফ্লেশনের সাথে আপনি যখন অ্যাডজাস্ট করবেন আপনার টাকাটা আসলে কমে। কারণ রুল অফ থাম্ব হিসেবে আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ ইনফ্লেশন 9%-এর আশপাশে, সরকারি হিসাবে আরেকটু কম 5 থেকে 6, বাট টু বি রিয়েলিস্টিক আমার ধারণা অ্যাকচুয়াল নাম্বার আসলে 15-20%-এরও বেশি হতে পারে। আর আমরা সেফ থাকার জন্য ধরে নিই 10%, কারণ কেউ তো 15-20%-এর আমাদের রিটার্ন দিবে না বেশিরভাগ অ্যাসেটেই। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের। গত 150 বছরের ইতিহাসে ইন্টারন্যাশনালি স্পিকিং S&P 500-এ প্রবাবলি 15 বা 20 বছর এমন ছিল যখন গোল্ড এবং স্টক মার্কেটের একটা রিয়েল কম্পিটিশন হয়েছে। এছাড়া বাকি পুরাটা সময় স্টক মার্কেট গোল্ডকে বিট করেছে, যেই কারণে আমার ব্যক্তিগতভাবে গোল্ডে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই। আচ্ছা, ব্যাপারটা তাহলে কি হইলো আমরা যদি একটু সামারি করার চেষ্টা করি, খুব জটিল কিছু হয় নাই। আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে তাহলে সঞ্চয়পত্র আসলে আপনার জন্য এখন সেফেস্ট অপশন। 10% রিটার্ন, 9% রিটার্ন, 1 লাখ টাকা 15 বছর পরে 4,40,000 সামথিং টাকা হয়ে যাবে এবং প্র্যাকটিক্যালি কোনো রিস্কই আসলে নাই আদার দ্যান ইনফ্লেশন। বাট ইনফ্লেশন আসলে আপনার সব অ্যাসেটের ক্ষেত্রেই সেম রিস্ক, সো ইনফ্লেশনকে আপাতত আমরা হিসাবের বাইরে রাখি। সেকেন্ড অপশন, গোল্ড এবং স্টক মার্কেট বাংলাদেশে মোটামুটি ভাবে সিমিলার পারফর্ম করেছে। গোল্ডেরও নেগেটিভ ব্যাপার আছে, আমরা জানি যে একদম ভালো গোল্ড কেনা সম্ভব না বাংলাদেশে, বা অনেক অনেক ডিফিকাল্ট, একদমই সম্ভব না বলাটা ঠিক না। অন দ্য আদার হ্যান্ড স্টক মার্কেটে অবশ্যই সব স্টক মার্কেটের স্টক ভালো পারফর্ম করবে না। স্টক মার্কেটে ভয়াবহ ডিপ হয়, স্টক মার্কেটে ইনভেস্ট করে মানুষ সর্বশান্ত হয়ে যায়, এগুলো আমরা জানি। এবং স্টক মার্কেটে যদি আপনি টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা সবসময় আপনি উইথড্র করতে পারবেন না। আমি আজকে স্টক মার্কেটে ইনভেস্ট করে কালকে যদি উইথড্র করতে যাই বা কালকে যদি আমি কিছু স্টক বিক্রি করতে যাই এবং ওই সময় যদি স্টকের দাম কম থাকে তাহলে আসলে আমার বড় ধরনের একটা লস হয়ে যাচ্ছে। 15 বছরের স্কেলে হয়তো আমার লাভই হবে, বাট এর মাঝখানে যদি আমার কখনো টাকা দরকার হয়ে যায় সেই ক্ষেত্রে আমি যদি টাকাটা তখন স্টক বিক্রি করে নিতে যাই, একটা খুব বড় ধরনের সম্ভাবনা আছে যে আমার আসলে লস হবে। প্লাস কোন স্টক ভালো কোন স্টক খারাপ এটা আসলে প্রেডিক্ট করাটা একটা বিশাল ব্যাপার। আমার স্টক নিয়ে আলাদা ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখতে পারেন। সো স্টক আসলে থার্ড অপশন বা ফোর্থ অপশন হবে। সঞ্চয়পত্রের পরে
গোল্ড চলে আসবে এবং তারপরে ব্যাংকের ফিক্সড ডিপোজিট টাইপ জিনিসপত্র চলে আসবে, তারপরে যে হয়তো স্টক আসবে। আবারও আমি বলে রাখি, এই সব কিছুর থেকে অনেক অনেক ভালো ইনভেস্টমেন্ট আসলে নিজের উপর ইনভেস্ট করা। কারণ নিজের উপরে আপনি যখন ইনভেস্ট করেন, যদিও দেখা যায় না, আমি 1000 টাকার একটা বই কিনছি, ও বইটা পড়ার পরে আমার দাম 1100 টাকা হয়েছে, ওটা তো আপনি আসলে দেখতে পারবেন, ওভাবে নিউমেরিক্যালি জিনিসটা হিসাব করা যায় না। বাট নিজের উপর যখন আপনি ইনভেস্ট করেন, ওই ইনভেস্টমেন্টের লং টার্ম ভ্যালু দুনিয়ার অন্যান্য যে কোনো অ্যাসেটের লং টার্ম ভ্যালু থেকে অনেক 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 বেশি। নিজের উপর ইনভেস্ট করা একমাত্র শেষ হওয়ার পরেই যদি আপনার কাছে অ্যাক্সেস ক্যাপিটাল থাকে, আরো অনেক বেশি টাকা পয়সা থাকে, সেই ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যে বিস্তর আলোচনা করলাম, সেই আলোচনাটা আশা করি আপনাদের হেল্প করবে। আমার ক্ষেত্রে আমার গোল্ডে আসলে কোনো ইনভেস্টমেন্ট নাই, জিরো ইনভেস্টমেন্ট আমার গোল্ডে। এবং গত 150 বছরের হিসাব যদি আমরা দেখি, S&P 500 যেটা মোটামুটি সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্টের একটা ধরে নেওয়া হয় পুরো দুনিয়ায়, এবং ওটার সাথে যদি আমি গোল্ডের রেশিও কম্পেয়ার করি, 15-16 বছর ছিল হয়তো এরকম টোটাল গত 150 বছরের মধ্যে 15 বা 16টা বছর ছিল যে 15-16 বছরে গোল্ড স্টক মার্কেট থেকে ভালো পারফর্ম করেছে। এছাড়া আর কোনো সময় গোল্ড স্টক মার্কেট থেকে ভালো পারফর্ম করেনি, যে কারণে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি, S&P 500 আমি ইনভেস্ট করি। বাট আমার কোনো ধরনের গোল্ড নাই এবং আমার কোনো ধরনের গোল্ড কেনার কোনো পরিকল্পনা নাই। আপনি যদি কিনতে চান, হাইয়েস্ট আপনার পোর্টফোলিওর 5-10% হলেও হতে পারে, এর থেকে বেশি হওয়া উচিত বলে আমি মনে করি না। দেন এগেইন আপনি নিজে ভালো মতো রিসার্চ করে আপনার ডিসিশনটা দেবেন। আচ্ছা, এই ভিডিওটা যদি ভালো লাগে, এইখানে বাংলাদেশের ইকোনমি নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি, ওটা ক্লিক করে দেখতে পারেন। এবং এইখানে শ্রীলঙ্কা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, শ্রীলঙ্কার অবস্থা যদি এখন বেশ ভালো, ওটা ক্লিক করে আপনি দেখতে পারেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।